জায়গাটা এটাই, সিএএ এবং এনআরসি দুটো আলাদা নয়, একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত, যেন জয়বিরু। কারণ নাগরিকত্বের প্রশ্নে প্রথমেই তো এই প্রশ্নটা আসবে, ভাই কে নাগরিক? দেবাশিস আপনি কি নাগরিক? জিষ্ণুদা আপনি কি নাগরিক? ব্রিগেডিয়ার আপনি কি নাগরিক? কোন নথির ভিত্তিতে বলতে পারবেন? কোন নথির ভিত্তিতে আপনি নাগরিক? যে নথি এই ভারতবর্ষের যাদেরকে এরা বলছেন নাগরিকত্ব দেব, যদি বাংলার প্রেক্ষিতে ধরি, মতুয়া সমাজকে বিশেষ করে তারা বলছেন তোমাদের আমরা নাগরিকত্ব দেব, তাদের কাছে এমন কোন নথিটা নেই যেটা আপনার কাছে আছে? নমস্কার, এই মঞ্চে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দেখুন, ভারতবর্ষের ইন্ডিয়ার সিটিজেনশিপ যে আইন, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে ভারত বিভাজন। ভারত বিভাজনের যেই সত্যটা, এটাকে অস্বীকার করে ভারতবর্ষের নাগরিকত্বের কোনো আলোচনা আমার মনে হয় না পূর্ণ। তো সেই জন্যে যদি একটুখানি আমরা আলোকপাত করি, 1950-তে প্রথম সিটিজেনশিপকে নিয়ে আলোচনা শুরু হয় ভারতবর্ষে, এবং সেখানে লিয়াকত আলী আর নেহরু প্যাক্টটা তার ভিত। সেই লিয়াকত আলী আর নেহরু প্যাক্টের মধ্যে বলা হয়েছিল যে রিফিউজি যারা এসছে গেছে, কারণ 1947 থেকে 1950 অবধি যে বিভীষিকা, প্রায় 1.5 কোটি মানুষের এপার থেকে ওপার, ওপার থেকে এপার হয়েছে। তো এই 1.5 কোটি মানুষের তাদের অবস্থানটা কি, কোন দেশের নাগরিক কে, কে পাকিস্তানের, কে ভারতের, কারণ একটা দাগ কেটে দিয়ে নতুন দেশ পাকিস্তান তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো লিয়াকত আলী আর নেহরু প্যাক্টের মধ্যে দিয়ে এটা আলোচনা করা হলো যে রিফিউজি যারা উভয় দেশেই আছে তারা ফিরে যেতে পারবে। ভারতে যারা এসছে তারা পাকিস্তান যেতে পারবে, পাকিস্তান থেকে ভারতে আসতে পারবে, নিজেদের জমি জায়গা বুঝে নিতে পারবে, কেননা বিভীষিকাটাকে নর্মালাইজ করতে হবে। কিন্তু তারপরে যারা যে মহিলারা যারা নিখোঁজ হয়ে গেছে, যাদের কি বলে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে, সেই মহিলারাও বাড়িতে ফিরে যেতে পারবে। যারা হারিয়ে গেছে এই বিভীষিকার মধ্যে দেশভাগের, তারাও নিজেদের বাড়িঘর খুঁজে, আত্মীয় স্বজন খুঁজে ফিরে যেতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তান কোনো কথাটাই রাখলো না। রিফিউজির সমস্যা, দেশ যেদিন ভাগ হয়েছে সেখান থেকে রিফিউজির সমস্যা শুরু হয়ে গেছে। রিফিউজির সমস্যার সাথে যুক্ত হয়ে গেছে ভারতের নাগরিকত্বের আইন। 55-এ আইন করা হলো 55 সালে। সেই আইন অনুসারে কোনো একজন ভারতীয় নাগরিকত্ব তখনই পেত যদি তার পিতা বা মাতা বা বংশের মধ্যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছিল, আনডিভাইডেড ইন্ডিয়া বা পরে ইন্ডিয়াতে। কিন্তু 1986 আস্তে আস্তে আমরা দেখছি যে এত ইললিগাল ইমিগ্রেশন হচ্ছে, এত রিফিউজি সমস্যা, কারণ এর মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ সময় একটা সন্ধিক্ষণ গেছে ইতিহাসের, সেটা হচ্ছে বাংলাদেশ যুদ্ধ 1971। 1965 থেকে 1971 আরেকটা বিভীষিকা এই উপমহাদেশে, এই উপখণ্ডে, আমাদের এই উপকূলে চলে এসছে, যখন আবার প্রায় 10 লাখ রিফিউজি, প্রায় 1 কোটি রিফিউজি, 10 লাখ তো নিহত হয়েছে, 1 লাখ রিফিউজি ইস্ট পাকিস্তান থেকে পশ্চিম বাংলায় এসছে। এবার এই সমস্যাগুলোর সমাধান কোথায়? বারবার আমরা দেখছি ভারতবর্ষ একটি গণতন্ত্র থাকছে, ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র থাকছে, ভারতবর্ষ সমস্ত রিফিউজিদের রাখার ব্যবস্থা সব কিছু করছে, কিন্তু ভারতবর্ষের যেই দেশটা তৈরি হলো পাকিস্তান, সে গণতন্ত্র থাকছে না, মিলিটারি ডিক্টেটরশিপ হচ্ছে, ইসলামী ধর্মান্ধতার মধ্যে চলে যাচ্ছে, রিলিজিয়াস পারসিকিউশন করছে। এমত অবস্থায় আর ভারতবর্ষে বারবার রিফিউজি ক্রাইসিস, রিফিউজিদের চাপ সৃষ্টি হচ্ছে, এমত অবস্থায় ভারতের কি করণীয়? আমার একটা প্রশ্ন, এই যে $5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় যে দেশটা, সে দেশটা বারবার পাকিস্তানের দিকে তাকাবে কেন? আমরা তো জানি পাকিস্তান আমাদের থেকে সব দিক থেকে অনেক অনেক পিছিয়ে পড়া, অনেক নিচে থাকা, অনেক নিচে চলে যাওয়া, তলিয়ে যাওয়া একটা দেশ। তার সঙ্গে তুলনা করে তার দিকে তাকিয়ে আমাদের দেশের নাগরিকত্ব আইন আমাকে সংশোধন করতে হবে কেন? কেন ভবিষ্যতের দিকে তাকিয়ে করবো না? না, তাদের দিকে তাকানোর প্রয়োজন একটা কারণেই, কেননা আমাদের এটা মানতে হবে যে পাকিস্তানের জন্ম ভারত থেকেই হয়েছে। পাকিস্তান রেজলিউশনের ওয়ার্ডিং যদি আমরা দেখি না, 1940-এর পাকিস্তান মুসলিম লীগের যে রেজলিউশনের ওয়ার্ডিং, আর সেপারেট হোমল্যান্ড ফর ইন্ডিয়ান মুসলিমস, তাহলে পাকিস্তান দেশটা ইন্ডিয়া থেকেই তৈরি হয়েছে। এবং তারপরে পাকিস্তান যেই ধরনের তার নীতিগুলো অবলম্বন করেছে, সেই নীতির মধ্যে আমরা দেখছি ভারতকে আঘাত করা, বারবার যুদ্ধ হানা, বারবার এখানে সন্ত্রাসবাদীদের কাশ্মীরের সমস্যা প্রভৃতি, বারবার আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, সেখান থেকে ভারতবর্ষকে নিজের অর্থনীতিটাকে ঠিক করার জন্য একটা নিয়মের মধ্যে আসতে হবে। সেই নিয়মটা কি হবে? আমাদের জিরো টলারেন্স টু টেরোরিজম। পাকিস্তান টেরোরিজম এক্সপোর্ট করে, আমাদের অর্থনীতিকে
ক্ষতি করছে। এবং পাকিস্তানের জন্য যে রিফিউজি ক্রাইসিসটা ভারতবর্ষে হচ্ছে বারবার, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা আমাদের ইকোনমিটাকে কী করে ঠিক করব? আর ইতিমধ্যেই আমরা দেখছি রোহিঙ্গা থেকে শুরু করে যত ইলিগাল ইমিগ্রেন্টস, রিফিউজি যারা ইলিগাল ইমিগ্রেন্টস, পরে তারা রিফিউজি স্ট্যাটাস দাবি করছে। আমরা সহিষ্ণু বলে, ভারতবর্ষের কনস্টিটিউশন এত উদার বলে ইলিগাল ইমিগ্রেন্টসদের আমরা রিফিউজি স্ট্যাটাস দিচ্ছি, বারবার দিয়েছি। 55-এ দিয়েছি, 86-এ দিয়েছি, 2003-এ দিয়েছি, 2019-এও দিচ্ছি। কিন্তু এই রিফিউজি স্ট্যাটাস নিয়ে তারা কি করছে? রোহিঙ্গারা জায়গায় জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ করছে, আমাদের দেশের সম্পদের উপরে তারা অধিকার জমাচ্ছে, যেখানে আমরা আমাদের জন্যই পারছি না। এই 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি সংখ্যায় ঠিক করে জানি না, সেই জন্য তো এনআরসিরও প্রয়োজন। তাহলে আমি এদিক থেকে প্লিজ আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবীকে ডেকে নেব। নুরেমবার্গ ল আইনটা দেবাশিস দ্বারা খুব ভালো করে পড়েছেন, বোঝাই যায়। হিটলার যখন ইহুদি নিধনের প্রেক্ষিত তৈরি করছেন, তখন ঠিক এরকম একটি আইন সে হিটলারের জার্মানিতে পাশ হয়েছিল। সেখানে কে খুব পিওর জার্মান, এটা হিটলার ঠিক করে দেবে। সে বলবে, ভাই তুমি জার্মান, আমি বলে দিলাম তুমি জার্মান, তুমি থাকবে। এই তুমি ঠিক জার্মান না, একটু ভেজাল আছে, এই একে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যা। এটাই ছিল ভিত্তি নুরেমবার্গ লয়ের। তার সঙ্গে দেখুন এই সিএএ এর পাশাপাশি দুটো আইন রেখেও দেখতে পারেন। স্রেফ জার্মানি সে 1932-33 ওই সময়গুলো পাল্টে 2018-19 বিজেপি, নরেন্দ্র মোদী এইগুলো বসিয়ে দিন, খুব একটা তফাৎ খুঁজে পাবেন না, ভিত্তিটা একই। এবং দেবাশিস দাকে ধন্যবাদ যে সিএ এর সঙ্গে এনআরসিটা একই পংক্তিতে উল্লেখ করলেন, যদিও অমিত শাহ এখন করাটা বন্ধ করে দিয়েছেন, মানুষের চাপই বন্ধ করে দিয়েছেন। আসল জায়গাটা এটাই, সিএএ এবং এনআরসি দুটো আলাদা নয়, একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত, যেন জয় বিরু। কারণ নাগরিকত্বের প্রশ্নে প্রথমেই তো এই প্রশ্নটা আসবে, ভাই কে নাগরিক? দেবাশিস আপনি কি নাগরিক? জিষ্ণুদা আপনি কি নাগরিক? ব্রিগেডিয়ার আপনি কি নাগরিক? কোন নথির ভিত্তিতে বলতে পারবেন? কোন নথির ভিত্তিতে আপনি নাগরিক? যে নথি এই ভারতবর্ষের যাদেরকে এরা বলছেন নাগরিকত্ব দেব, যদি বাংলার প্রেক্ষিতে ধরি, মতুয়া সমাজকে বিশেষ করে তারা বলছেন তোমাদের আমরা নাগরিকত্ব দেব, তাদের কাছে এমন কোন নথিটা নেই যেটা আপনার কাছে আছে? কোন নথির ভিত্তিতে নাগরিকত্ব ঠিক হবে? সেটা অবশ্য বিধি বা রুল, সিএ রুল, সেইটা আসলে বোঝা যাবে। 5 বছর ধরে তারা বিধি বানাতে পারলেন না, প্রত্যেক 6 মাস অন্তর এক্সটেনশন চাইছেন। হ্যাঁ, একবার বলেন কোভিড চলে এসছে, কী করে করব? আচ্ছা, কোভিডের সময় তো কৃষি আইন বিলগুলিকে আইন করতে আপনাদের আটকালো না? এই মনুসংহিতা নয়, ওই কী সব ন্যায় সংহিতা বিরোধী সাংসদদের বের করে দিয়ে সেটাও তো বিল থেকে আইন করে দিলেন, তখন তো আটকালো না। আর 6 মাস অন্তর অন্তর খালি সিএ এর রুলটা আনতে পারছি না, আসলে ন্যাকা সাজছে। নাগরিকত্ব দেবে ঘন্টা, নাগরিকত্ব দেওয়ার যদি এতই বাসনা থাকবে, তাহলে এর আগের আইনে কী দোষ করলো? গুজরাটে তো এই আগের বছর পাকিস্তান থেকে আসা শরণার্থীদের আপনারা নাগরিকত্ব দিয়েছেন পুরনো আইনে, তাহলে এখন কোথায় আটকাচ্ছে? আটকাচ্ছে একটাই জায়গায়, যে ওই ধর্মের নামে ভাগ করতে হবে, মুসলমানদেরকে আলাদা করতে হবে। আমি দেবাশিস দাদের ধন্যবাদ জানাই, দেবাশিস দা খুব সৎ মানুষ, ব্যক্তিগতভাবে আমি সম্মান করি। উনি যে ফ্যাসিস্ট এটা লুকোনোর কোনো ইচ্ছাও ওনার নেই, কোনো রকম চেষ্টাও উনি করেন না, এবং প্রকাশ্যে জানান যে আমি ফ্যাসিস্ট, এবং আমি সেটা বুক ঠুকে বলবো। আমি আপনাকে সম্মান করি দেবাশিস দা, যে আপনার যে মনে ঘৃণা রয়েছে এটা আপনি লুকোন না, এর জন্য আপনাকে স্যালুট। এই ঘৃণাটাকেই আইনে রূপান্তরিত করা হয়েছে সিএ এর মাধ্যমে। আমি চ্যালেঞ্জ করছি এখানে দাঁড়িয়ে, নিঃশর্তে যাদেরকে বলছেন নাগরিকত্ব দেবেন, সে মতুয়া সমাজ হোক বা অন্য কেউ, বলুন নিঃশর্তে নাগরিকত্ব দেব। আর না হলে বলুন এই নথির ভিত্তিতে আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, অন্য যে কোনো দেশ যেগুলির নাম রয়েছে, এই নথির ভিত্তিতে যদি আপনি এনে আমাকে নথি দেখাতে পারেন, আমি আপনাকে নাগরিকত্ব দেব। রিলিজিয়াস পারসিকিউশন কীভাবে প্রমাণ করবেন? রিলিজিয়াস পারসিকিউশন যার হয়, যখন বাংলা ভাগ হয়েছিল, অর্থাৎ দেশ ভাগ হয়েছিল, পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়েছিল, যখন এক রাতের মধ্যে পরিবারকে নিয়ে, নাবালিকা মেয়েকে নিয়ে, বৃদ্ধা মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, বাকি সবাইকে নিয়ে এক রাতের মধ্যে যখন পূর্ব পাকিস্তান থেকে ভারতে কাউকে আসতে হয়েছিল ওই ধর্মের কারণে, রিলিজিয়াস পারসিকিউশনের কারণে, আপনি কি এক্সপেক্ট করেন তিনি ডকুমেন্ট নিয়ে আসবেন যে ভাই আমাকে তো ওরা মারতে এসেছিল, এই যে আমি থানায় জিডি করেছি? এটা ইয়ার্কি হচ্ছে? আরে যারা শরণার্থী তাদের দিন নাগরিকত্ব, যদি সাহস থাকে নোটিফিকেশান জারি করুন। আপনারা তো অর্ডিন্যান্স পাস করতে খুব ওস্তাদ, সুপ্রিম কোর্ট আপনাদের রায় দেয়, সেটাকে আপনার অর্ডিন্যান্স দিয়ে খারিজ করে দেন। অর্ডিন্যান্স পাস করুন,
যে যাদেরকে আমরা শরণার্থী মনে করছি এই অর্ডিন্যান্সের ভিত্তিতে আজকে থেকে আমি নাগরিকত্ব দেব। 2014-তে শেষ করলেন কেন? আচ্ছা, 2014-র পর শেষ হয়ে গেছে পার্সিকিউশন হবে না? 3 মিনিট অনেকক্ষণ শেষ হয়ে গেছে। 2014-র পর পার্সিকিউশন হবে না? আপনি শিওর পাকিস্তান আর কোনো পার্সিকিউশন হবে না? দেবেন না আর? তখন হিন্দুদের প্রতি প্রীতি কোথায় যাবে এই প্রশ্ন রেখে আমি শেষ করলাম। বেশ